আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ফিলিপিনো অনগোয়িং ড্রামা প্রজেক্ট লুকি। আর যারা এতদিন ধরে ট্রিপকে মিস করছিলে তাদের জন্য আছে দারুণ খবর। কারণ এই ড্রামায় লোকি চরিত্রে অভিনয় করছে তোমাদের সবার প্রিয় ট্রিপ। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক প্রজেক্ট লুকির প্রথম এপিসোডের গল্প। গল্পের শুরুতে আমরা দেখি একটি গাড়ি তার গন্তব্যের দিকে যাচ্ছে। ড্রাইভার বলে যে তারা প্রায় পৌঁছে গেছে। যে রাস্তা ক্রস করতে সাধারণত 2 ঘন্টা সময় লাগতো, আজকে সেটা ক্রস করতে 3 ঘন্টা সময় লাগছিল। কিন্তু এতে গাড়িতে বসে থাকা মেয়েটি মোটেও বিরক্ত হচ্ছিল না। তার মনে হয় যখন কেউ নিজের পুরনো জীবনটা পেছনে ফেলে নতুন কিছু শুরু করতে যায়, তখন তাড়াহুড়া করার কোনো দরকার নেই। সে নিজেই মনে মনে প্রশ্ন করে, যখন ভেতরটা পুরোপুরি মৃত মনে হয়, তখন আসলে কিভাবে নতুন জীবন শুরু করা যায়। কিন্তু তার আর কোনো উপায় নেই, তাকে শুরু করতেই হবে। গাড়ি থামার পর তার ড্রাইভার রিক তাকে জানায় যে সে তার বাবাকে খবর দিয়ে দিয়েছে যে সে নিরাপদে পৌঁছে গেছে। মেয়েটি তাকে থ্যাংক ইউ জানায় এবং নিজের ব্যাগ নিজে হাতে নিতে চায়। আর মনে মনে ভাবে এবার সত্যিই তাকে সব কিছু নতুন করে শুরু করতেই হবে। ঠিক তখনই একজন মহিলা এসে তাকে ডাকে, লড়ালাই। অনেকক্ষণ ধরে সে তার জন্য অপেক্ষা করছিল। এই মহিলাটি হলো টিটা মার্থা। সে আসলে তার মায়ের কাজিন। টিটা মার্থা তাকে আদর করে দেখে আর অবাক হয়ে বলে, তুমি তো একেবারে বড় হয়ে গেছো। লড়ালাই তাকে বলে এখন তাকে সবাই লরি বলে ডাকে। টিটা মার্থা খেয়াল করে লরির বাবা ওয়াল্টার কোথায়। সে তো তাকে কোনোদিন দেখেনি, মেয়েকে দেওয়ার জন্য আসলেন না। তখন সে বলে তার বাবা একটি জরুরি মিটিংয়ের জন্য আসতে পারেনি। আমরা বুঝতে পারি লরি এখানে কোনো কিছু লুকাচ্ছিল। এরপর মার্থা তাকে ভেতরে নিয়ে যাওয়া শুরু করে যাতে সে তার নতুন ইউনিটটা দেখতে পারে। সে বলে সবকিছু আগেই ঠিক করে রেখেছি তোমার জন্য। তারা দুইজন কথা বলতে বলতে বিল্ডিংয়ের ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে মার্থা লরিকে জানায় যে তাদের এখানে বেশিরভাগ স্টুডেন্টরা, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে পড়তে আসে, কারণ এখান থেকে ক্লার্ক ইউনিভার্সিটি হেঁটে যাওয়া যায়। জায়গাটা বাইরে থেকে খুব শান্ত মনে হলেও আসলে ভেতরে অনেক মানুষ থাকে। সবাই নিজের পড়াশোনা আর কম্পিউটারে এতটাই ব্যস্ত থাকে যে আশপাশ তেমন একটা সাউন্ড হয় না। তখন মার্থা তাকে জিজ্ঞাসা করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে কি কারো সাথে ইউনিটটা শেয়ার করতে রাজি আছে কিনা। কারণ সব ইউনিট আগেই ভর্তি হয়ে গেছে, যদিও তার আলাদা একটি রুম থাকবে, কিন্তু রান্নাঘর, বাথরুম আর লিভিং এরিয়া তাকে শেয়ার করতে হবে। লরি বলে মেয়ে তো কোনো প্রবলেম নেই। তখন মার্থা জানায় যে রুমমেট আসলে একজন ছেলে। এই কথা শুনে লরি অবাক হয়ে যায়। মার্থা তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে লরির বাবার কাছ থেকে সে আগে সব কিছু শুনেছে, পুরনো স্কুলে তার সাথে কী ঘটনা ঘটেছিল। তার জন্য সে দুঃখ প্রকাশ করে আর তাকে আশ্বাস দেয় যে এখানে তার সঙ্গে কোনো কিছুই খারাপ ঘটবে না। সে আরও বলে তার রুমমেট ছেলেটা একটু অন্যরকম, ইন্ট্রোভার্ট টাইপের, সবসময় চুপচাপ থাকে। 2 বছর ধরে এখানে থাকলেও তাকে কখনো কারোর সঙ্গে বন্ধুত্ব করতে বা কাউকে নিয়ে আসতে দেখা যায়নি। এমনকি তার আগের রুমমেটরাও বলেছে ছেলেটাকে প্রায় দেখাই যায় না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ছেলেটার নাকি কারোর প্রতি কোনো আগ্রহ নেই, না মেয়ে না ছেলে, যেন সে নিজেই একটি আলাদা জগতে থাকে। এসব শুনে লরির মনে স্বাভাবিকভাবেই কৌতূহল জাগে। তখন সে প্রশ্ন করে আগের রুমমেটরা কারা ছিল আর তারা হঠাৎ করেই কেন এই জায়গা ছেড়ে চলে গেল। মার্থা তাকে জানায় লোকি আসলে বেশি দিন কোনো রুমমেটকে নিজের সাথে থাকতে দেয় না। কিন্তু মজার ব্যাপার হলো কেউ লোকির বিরুদ্ধে কোনো অভিযোগ করে না, বরং যারা আগে এখানে ছিল তারা সবাই অদ্ভুত কিছু গল্প বলে চলে গেছে। কেউ বলেছে এই ইউনিটে নাকি একটা ভূত আছে, আবার কেউ বলেছে এখানে এমন কিছু আছে যা চোখে দেখা না গেলেও অনুভব করা যাচ্ছে। তবে লোকিকে যদি জিজ্ঞাসা করা হয়, সে সবসময় বলে এখানে কোনো ভূত নেই। তারপর তারা দুইজন দরজার সামনে এসে দাঁড়ায়। ঢোকার আগে লোকিকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। মার্থা বলে হয়তোবা লোকি শুনতে পারছে না, তাই তারা সরাসরি ভেতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে তারা দেখে লোকি সিটিং রুমেই বসেছিল তার পাজেল নিয়ে। মার্থা তাকে বলে এই যে তোমার নতুন রুমমেট চলে এসেছে। লরি ভদ্রভাবে নিজের পরিচয় দেয়, হাই আমি লরাইলাই রিওস। লোকি মাথা তুলে নিজের নাম বলে, লোকি মেন্ডেস, কিন্তু তার আচরণ খুবই ঠান্ডা। সে বলে সে একটা পাজল সমাধান করার মাঝখানে আছে, তাই 5 মিনিট যেন তাকে বিরক্ত না করা হয়। এই আচরণে লরি একটু আনকমফোর্টেবল ফিল করলেও মার্থা আস্তে আস্তে বলে দেখলে তো, আমি আগেই বলেছিলাম যে সে এমনই, তবে ভিতরে ভিতরে সে আসলে খারাপ ছেলে নয়। এরপর মার্থা লরিকে নিজের রুমে নিয়ে যায়। ঘরটা বেশ গোছানো ছিল। মার্থা তাকে অতিরিক্ত বালিশ আর কম্বল দেখিয়ে দেয়।
এবং বলে সে চাইলে নিজের মতো করে ঘরকে সাজিয়ে নিতে পারে। তারপর তাকে কয়েকটা চাবি দেয়, একটা মূল দরজার জন্য, একটা বাথরুমের জন্য, আরেকটা নিজের রুমের জন্য। যাওয়ার আগে সে বলে যদি কখনো কোনো কিছুর দরকার হয় তাহলে যেন ইউনিট 101 এসে তাকে ডাকে। মার্থা চলে যাওয়ার পর ঘরটা হঠাৎ করে নীরব হয়ে যায়। একা বসে লরি তার ফোন বের করে। সেখানে তার বন্ধুদের অনেকগুলো মেসেজ জমে আছে। সবাই চিন্তিত হয়ে জানতে চাইছিল কেন সে হঠাৎ করে আগের ইউনিভার্সিটি ছেড়ে দিল। তার সাথে আসলে কি ঘটেছিল। কেউ কেউ তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু লরি সেই মেসেজগুলোর একটারও উত্তর দেয় না। এরপর সে লিভিং রুমে আসলে দেখে লোকি শান্তভাবে বই পড়ছে। লরির মনে হয় হয়তো তার সাথে কথা বলা উচিত, কিন্তু আবার মনে হয় লোকি পড়ায় ব্যস্ত, তাকে বিরক্ত করা ঠিক হবে না। ঠিক তখনই হঠাৎ লোকি বলে ওঠে, তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে আছো তাতে আমি আনকমফোর্টেবল ফিল করছি। আর ভাবতে থাকি লোকি কি তার মনের কথা পড়ে ফেললো, নাকি সে অন্য কারোর সঙ্গে কথা বলছে। তখন লোকি সরাসরি জিজ্ঞাসা করে তার কি কিছু জিজ্ঞাসা করার আছে। লরি একটু লজ্জা পেয়ে বলে তারা যেহেতু এখন একই ছাদের নিচে থাকে তাই একে অপরকে একটু চিনে নেওয়াই ভালো। কিন্তু লোকি শান্তভাবে বলে সে আসলে ইতিমধ্যে অনেক কিছুই জানে। তারপর একে একে বলতে শুরু করে লরি ম্যানিলা থেকে এসেছে, সম্ভবত ক্লার্ক ইউনিভার্সিটিতে পড়তে এসেছে, আর সে তার আগের জীবন থেকে পালিয়ে এখানে এসেছে। লরি অবাক হয়ে জিজ্ঞাসা করে এসব জানলে কিভাবে। লোকে এক্সপ্লেন করে যে মানুষেরা আসলে বইয়ের মতো, আর সে বই পড়তে খুবই পছন্দ করে। তাই মানুষের ছোট ছোট আচরণ, পোশাক, ব্যাগ সবকিছু দেখেই অনেক কিছু বোঝা যায়। লোকি বলে আমার মনে হয় ম্যানিলাতে তোমার সাথে কোনো ঘটনা ঘটেছে, সেটা থেকে তুমি পালিয়ে এখানে চলে এসেছো। এসব শুনে লরি নার্ভাস হয়ে যায়। লরি অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কিভাবে বুঝলো যে সে কারো কাছ থেকে পালিয়ে এখানে এসেছে। লোকি বলে ওয়াশরুম থেকে বের হয়ে সে লরির ফোনের স্ক্রিনে তার বন্ধুদের মেসেজ দেখেছে। লরি ইচ্ছে করে তাদের উত্তর দিচ্ছে না। লোকির মতে এটা এক ধরনের সামাজিক দূরত্ব তৈরি করা। যখন কেউ চাপ, ভয় বা কষ্ট পেলে পালাতে চায় তখন সে নিজের বন্ধুদের থেকেও দূরে সরে যায়। শেষমেশ সে সরাসরি জিজ্ঞাসা করে তার পুরনো স্কুলে কি কোনো ঘটনা ঘটেছিল। লরি প্রথমে তাকে থামতে বলে, কিন্তু লোকি থামে না। লোকি বলে সে তিনটা সম্ভাবনা দেখতে পারছে। প্রথমত, হয়তো লরি কোনো অপরাধের সাক্ষী ছিল। দ্বিতীয়টা, হয়তো সে কোনো বড় স্ক্যান্ডালের সঙ্গে জড়িয়ে পড়েছিল। আর তৃতীয়টা বলার আগেই লরি চিৎকার করে আর বলে আমি বলেছি থামো। রাগে লরি নিজের রুমে চলে আসে আর ভাবতে থাকে মার্থাকে কি সব কিছু বলবে। কিছুক্ষণ পরে সে নিজেকে থামিয়ে দেয় এবং বলে আমি তো আর হাই স্কুলে পড়ছি না। নিজেকে শান্ত করে লরি সিদ্ধান্ত নেয় যে আগামীকাল থেকে সে তার জীবনের নতুন অধ্যায় শুরু করবে। ক্লার্ক ইউনিভার্সিটিতে সে জার্নালিজম মেজর হিসেবে পড়বে। এখন তাকে সেদিকে মনোযোগ দিতে হবে। সে মায়ের ছবির দিকে তাকিয়ে মনে মনে কথা বলে, যদিও তার মা এই পৃথিবীতে নেই তবুও সে জানে তার মা থাকলে ঠিক এটিই বলতেন, অতীত ভুলে সামনে এগিয়ে যেতে। লরি তার মাকে প্রমিস দেয় যে এমন কিছু করবে যা তার মাকে প্রাউড ফিল করাবে। এর পরের দিন সকালে লরির জীবনে প্রথম দিন শুরু হয় ক্লার্ক ইউনিভার্সিটিতে। ক্যাম্পাসে ঢুকতেই একজন স্টুডেন্ট তাকে ফ্রেশম্যান ওরিয়েন্টেশনে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। লরি এসে বলে সে ফ্রেশম্যান না, সে ট্রান্সফার স্টুডেন্ট। তখন ছেলেটা তাকে ওয়েলকাম জানায়। ক্যাম্পাসের পরিবেশটা অনেক বেশি প্রাণবন্ত ছিল। চারদিকের স্টুডেন্টরা হাসছিল আর গল্প করছিল। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল এরা অনেক বেশি ফ্রেন্ডলি। এসব দৃশ্য দেখে লরির আগের ফ্রেন্ডদের কথা মনে পড়ে যায়। সে তাদেরকে মিস করতে শুরু করে। ঠিক তখনই একটি মেয়ে তার সঙ্গে কথা বলার জন্য আসে। সে নিজের পরিচয় দেয়, রোজেটা রদ্রিগেজ। সে বলে তারা একই কোর্সে পড়ে, কিন্তু আগে কখনো দেখা হয়নি। লরি নিজের নাম বলে এবং জানায় সে এই সেমিস্টারে ট্রান্সফার হয়েছে। রোজেটা মেয়েটাও অনেক বেশি ভালো এবং ফ্রেন্ডলি ছিল। সে মজা করে বলে আমরা দুজন অনেক ভালো ফ্রেন্ড হতে চলেছি। সে নাকি এটা অনুভব করতে পারছে। আমরা দেখি তাদের দুজনের লকারও পাশাপাশি ছিল এবং এভাবেই তাদের বন্ধুত্ব শুরু হয়। তারা একসাথে ক্লাসে যায়, গল্প করে। সময় ধীরে ধীরে এগোতে থাকে। ঘন্টা থেকে দিন আর দিন থেকে সপ্তাহ হয়ে যায়। লরি ভেবেছিল নতুন জায়গায় মানিয়ে নেওয়াটা কঠিন হবে, কিন্তু রোজেটা আর নতুন ব্যাচমেটদের কারণে সবকিছু অনেক বেশি সহজ মনে হতে থাকে। ক্যাম্পাসে সে অনেক বেশি ফেমাস হয়ে যায়। অনেক ছেলেরা তাকে পছন্দ করা শুরু করে। কেউ কেউ তার জন্য ফটোকপি নিয়ে আসে, আবার কেউ তার জন্য খাবার অফার করে। রোজেটা মজা করে বলে দেখেছো, সবাই শুধু তোমাকেই হাই বলছে। একদিন তারা হাঁটতে হাঁটতে একটা পোস্টার দেখতে পায় যেখানে লেখা ক্লার্ক ইউনিভার্সিটি রেপার্টি ক্লাবের গ্র্যান্ড অডিশন এই শুক্রবারে। রোজেটা খুব উত্তেজিত হয়ে বলে তারা অডিশন দিতে পারে, কিন্তু লরি মাথা নেড়ে বলে সে এতে অংশ নেবে না। রোজেটা অবাক হয়ে বলে এত সুন্দর মেয়ে তুমি,
এত ছেলে তোমাকে পছন্দ করে, তবুও তুমি কাউকে সুযোগ দিচ্ছ না। লরি হেসে বলে সে এখন শুধু পড়াশোনায় মন দিতে চায়, হয়তো পরের সেমিস্টারে সে ট্রাই করবে। তারপর রোজেটা আর লরি কথা বলতে বলতে লকারের কাছে যায়। হঠাৎ লরি খেয়াল করে তার লকারের তালায় কিছু একটা দাগ ছিল। লরি অবাক হয়ে যায় আর বলে গতকাল তো এই দাগটা ছিল না। দাগটা দেখে মনে হচ্ছিল কেউ জোর করে তার তালা খোলার চেষ্টা করেছে। লরি ধীরে ধীরে লকারটা খুলে এবং তার সন্দেহ সত্যি হয়। কেউ আসলে তার লকার জোর করে খুলেছে, কিন্তু ভেতর থেকে কোনো কিছুই চুরি হয়নি, বরং ভেতরে উপহার এবং খাবারের মতো কিছু একটা ছিল। রোজেটা এসব দেখে হেসে ফেলে। তার কাছে এটা কোনো ভয়ের বিষয় ছিল না, বরং রোমান্টিক মনে হয়। সে মজা করে বলে নিশ্চয়ই লরির কোনো সিক্রেট ফ্রেন্ড এটা করেছে। কিন্তু লরি ভয় পেয়ে যায়। লরি জিজ্ঞাসা করে এখানে কোনো সিসিটিভি আছে কিনা। রোজেটা জানায় যে এই জায়গায় কোনো সিসিটিভি নেই। সে লরিকে শান্ত করে এবং বলে লোকটা হয়তো বা শুধু তাকে লাইক করে, খারাপ কোনো কিছু করতে চাইবে না। এরপর তারা ক্লাসে যায়, কিন্তু লরির মন পড়াশোনায় ঠিকভাবে বসছিল না। তার মাথায় বারবার সেই লকারের ঘটনায় ঘুরছিল। তারপর আমরা দেখি লরি আবার তার লকারটি খোলে এবং ভেতরে একটি ফুলের তোড়া আর ছবি দেখতে পায়। ছবিটি যখন সে ম্যাথ ক্লাস করছিল তখন তোলা হয়েছে, হয়তো বা কেউ গোপনে ছবিটি তুলেছে। সে রোজেটাকে বলে এটা তো এক ধরনের স্টকার, সে রিপোর্ট করতে চায়। কিন্তু সমস্যা হলো সে জানে না এটা কে করেছে। তাদের ম্যাথ ক্লাসে তো অনেক স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কে এমনটা করতে পারে সেটা বোঝা কঠিন। রোজেটা আবার বিষয়টাকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করে আর তাকে বোঝায় যে ছেলেটা হয়তো বা সরাসরি তাকে প্রপোজ করছে না, কারণ হয়তো বা যদি সে রিজেক্ট করে দেয় সেই ভয়ে, এজন্য হয়তো লুকিয়ে লুকিয়ে এসব কিছু করছে। লরি একমত হয় না। সে বলে কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে আমার ডিসিশনকে তাকে সম্মান করতে হবে। তারপর রোজেটা তাকে একটি পরামর্শ দেয়। ইউনিভার্সিটিতে একটি ক্লাব আছে যার নাম কিউ ইউনি ক্লাব। এটি মূলত একটি ডিটেকটিভ ক্লাবের মতো। যদি ক্লার্ক ইউনিভার্সিটিতে কোনো ছাত্রের কোনো রহস্য বা সমস্যা থাকে তাহলে সেখানে গিয়ে সাহায্য চায়। পরের দিন লরি তার লকার খুলে আবার দেখে তার পুরনো ছবিগুলো কেউ সেখানে রেখে গেছে। এটা দেখে তার মাথা পুরো নষ্ট হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় সে ওই ক্লাব থেকে সাহায্য চাইবে। পরের দিন লরি তিনতলা গিয়ে দরজায় নক করে। সে ভদ্রভাবে জিজ্ঞাসা করে এটা কি কিউইডি ক্লাব। ছেলেটা ঠান্ডা গলায় বলে যদি তুমি ইংরেজি বর্ণমালা চিনো এবং পড়তে পারো তাহলে দরজায় লেখা তোমার প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাওয়ার কথা। লরি একটু রাগ করে তাকায় এবং তখন দেখে ছেলেটা আসলে তার রুমমেট লোকি ছিল। লোকি আবার মজা করে তার নাম ভুল বলতে থাকে। এতে লরি আরও বেশি বিরক্ত হয়ে যায় আর বলে কয়েক সপ্তাহ ধরে একসাথে থাকছি, তাও তুমি আমার নামটা ঠিকমতো মনে রাখতে পারোনি। লরি রেগে সেখান থেকে চলে যায় এবং বলে হয়তো সে ভুল রুমে ঢুকে পড়েছে। কিন্তু লোকি শান্তভাবে বলে মিথ্যা বলার দরকার নেই, তুমি একটু আগে যেই ক্লাবটি খুঁজছিলে এখন সেটাতেই আছো। লোকি একটু কনফিডেন্স নিয়ে বলে হয়তো বা তোমার কোনো সিক্রেট অ্যাডমায়ার আছে। লরি অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে। লোকি শান্তভাবে বলে আমি আন্দাজ করেছি, আর তার আন্দাজ কখনো ভুল হয় না। সে বলে আমাদের ফার্স্ট কনভারসেশন তেমন ভালো ছিল না, কিন্তু তুমি চাইলে আমি তোমার এই প্রবলেম সলভ করে দিতে পারি। কোনো অপশন না থাকায় লরি রাজি হয়ে যায় এবং তার ঘটনা বলা শুরু করে। সব কিছু বলার পর লরি বলে হয়তোবা তার ক্লাসমেট কেউ এই কাজটা করেছে। সব শুনে লোকি তাকে কয়েকটা প্রশ্ন করে, যেমন সে সাধারণত কখন লকার চেক করে। সব তথ্য শোনার পর লোকি কনফিডেন্সের সঙ্গে তাকে বলে তোমার প্রবলেম সলভ হয়ে গেছে, চাইলে আজ বিকালে সেই লোকটাকে আমরা ধরে ফেলতে পারবো। সে লরিকে বলে ঠিক বিকেল 5টায় মেইন বিল্ডিংয়ে ছাদে দেখা করতে। বিকেলে যখন লরি ছাদে যায় সেখানে লোকই ছিল না। হঠাৎ করে অ্যারন নামের এক ছেলে এসে হাজির হয় আর বলে যে সে মেসেজ পেয়ে এখানে এসেছে, কারণ নোটে লেখা ছিল লরি তাকে এখানে দেখতে চায়। লরি অবাক হয়ে যায় এবং বলে সে তো এমন কোনো নোট লেখেনি। কিন্তু ছেলেটা বিশ্বাস করতে চায় না এবং মনে করে হয়তোবা লরির লজ্জা পাচ্ছে। সে বলতে থাকে যে প্রথম দিন থেকেই সে তাকে পছন্দ করেছে এবং ভেবেছিল সেও তাকে পছন্দ করে। সিচুয়েশন আস্তে আস্তে খারাপ হয়ে ওঠে। ছেলেটা জোর করে কাছে আসতে শুরু করে। লরি ভয় পেয়ে যায় এবং তাকে দূরে সরে যেতে বলে, কিন্তু ছেলেটা তার কোনো কথাই শোনে না। অনেকক্ষণ তাদের দুজনের মধ্যে একটু জবরদস্তি হয়। তারপর হঠাৎ লোকি সেখানে এসে উপস্থিত হয় এবং লরিকে বাঁচায়। লোকি শান্তভাবে বলে যে তার টাইমিং সবসময় পারফেক্ট। তারপর সে জানায় যে সে ইচ্ছা করে কিছুক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিল, যাতে নিশ্চিত হতে পারে যে এই ছেলেটা আসলে স্টকার। সে পুরো ঘটনাটা ভিডিও করে প্রমাণ হিসেবে জোগাড় করেছে। লরি এসব শুনে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ এখানেই ছিলে। লোকি বলে সে 4:45 থেকে লুকিয়েছিল, কারণ সে জানতো মেয়েটাকে একা পেয়ে ছেলেটা তার আসল রূপ দেখাবে আর সেই সব কিছু প্রমাণ হিসেবে জোগাড় করতে পারবে।
লরি তখন রাগে কষ্টে তাকে প্রশ্ন করে যদি সে এতক্ষণ ধরে সেখানে লুকিয়েছিল তাহলে কেন সে ছেলেটাকে তাকে স্পর্শ করতে দিল। লোকি বিষয়টা শান্তভাবে হ্যান্ডেল করে আর বলে কারণ এই ভিডিওর মাধ্যমেই এই স্টকারকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া যাবে। এখন থেকে কোনো লাভ লেটার, কোনো চকলেট বা ফুল পাঠানো হবে না। কিন্তু হঠাৎ করে লরি রেগে গিয়ে তাকে চড় মারে। লোকে অবাক হয়ে জিজ্ঞাসা করে এটাই কি তাকে ধন্যবাদ জানানোর উপায়। লরি ভীষণ কষ্ট নিয়ে বলে তার উপর দিয়ে কী গেছে সে সেটা বুঝতেই পারছে না, আর সে মিথ্যা কথা বলে তাকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। অন্যদিকে সেই অ্যারন দৌড়ে পালিয়ে যায় এবং পথে লিসা নামে একটি মেয়ের সঙ্গে দেখা হয়। সে তাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে সে কোনো কিছু না শুনে সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি মেয়েটি আসলে প্রেগনেন্ট ছিল, আর এই বিষয়টা সে অ্যারনকে বলতে চাচ্ছিল। লরি তার অতীত কল্পনা করে আর ফিসফিস করে কেউ বলছিল তুমি আর আমাদের কাছ থেকে পালাতে পারবে না। পরে দেখা যায় লরি তার ফ্রেন্ডদের সঙ্গে বসে অভিযোগ করছিল যে লোকি পৃথিবীর সবচেয়ে খারাপ হাউসমেট, এবং সে ভেবেছিল এখানে চলে আসলে তার জীবন হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু সব কিছু আরও যেন খারাপ হয়ে গিয়েছে। ঠিক তখনই লোকি তার কাছে এসে ক্ষমা চায় আর স্বীকার করে বলে যে আগের দিন সে যা করেছিল তা ভুল ছিল। লরি অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি লোকের মুখ থেকে সরি শব্দটা শুনতে পারবে। কিন্তু সে সহজে তাকে ক্ষমা করতে চায় না এবং বলে শুধু সরি বললেই সব ঠিক হয়ে যায় না। লোকি তখন এক্সপ্লেন করে তার মতে সরি মানে একটি রিসেট বাটন। কেউ ভুল করলে সরি বলে আবার সব কিছু শুরু করতে পারে, পরে আবার একই ভুলও করতে পারে। এমনকি থ্যাংক ইউ কথাটিকেও সে একটা লেনদেনের মতোই মনে করে। কেউ যদি কাউকে থ্যাংক ইউ দেয় তাহলে ভবিষ্যতে তার কাছে কোনো সাহায্য চাইতে পারবে। এই সব কিছু একেবারে রোবোটিক কারবার ছিল। লরি চিন্তা করতে থাকে এর শৈশব কেমন ছিল যে তার চিন্তাধারা এরকম। শেষ পর্যন্ত অনিচ্ছায় লরি তাকে ক্ষমা করে দেয় আর বলে এর বদলে লোকিকে একটা উপকার করতে হবে। কিন্তু লোকি উল্টো দাবি করে যে উপকারটা লরিকেই করতে হবে, কারণ সে তার সমস্যা সমাধান করেছে। তারপর সে বলে লরি যেন তার ব্লগ পোস্টটা বদলে দেয়, কারণ সেখানে তাকে একেবারে ভিলেনের মতো দেখানো হয়েছে। তার মতে যদি সে না থাকতো তাহলে সেই স্টকার এখনও লরিকেই বিরক্ত করে যেত। কিন্তু লরি বলে এটা তার পার্সোনাল ব্লগ, সে কোনোভাবেই চেঞ্জ করবে না। এরপর দেখা যায় লরি তার ব্লগে লিখে দেয় যে ব্যক্তিগত কিছু কারণে আপাতত ব্লগ বন্ধ রাখছে। এদিকে ইউনিভার্সিটিতে বড় একটি ঘটনা ঘটে যায়। লিসা নামের সেই মেয়েটি বিল্ডিংয়ের ওপর দাঁড়িয়ে হুমকি দেয় যে অ্যারেনকে যদি বের করে দেওয়া হয় তাহলে সে লাফ দিবে এবং আত্মহত্যা করবে। চারপাশে সবাই ভিড় করে ফেলে আর সবাই আতঙ্কিত হয়ে যায়। লরি মেয়েটিকে বাঁচানোর জন্য উপরের দিকে দৌড়াতে থাকে, কারণ তার নিজের মধ্যে গিল্ট কাজ করছিল। যাওয়ার পথে সে লোকিকে দেখতে পায় এবং তাকে বলে সাহায্য করার জন্য। লোকি শান্তভাবে বলে এখানে কোনো সিনেমার শুটিং চলছে নাকি, আর বলে অ্যারন নিজের কর্মকাণ্ডের জন্য বহিষ্কার হয়েছে, এতে গিল্টি ফিল হওয়ার কিছুই নেই। লরি তাকে বোঝানোর চেষ্টা করে যে একজন মানুষের জীবন ঝুঁকির মধ্যে আছে, কিন্তু লোকি আবারও হিসাবীভাবে জিজ্ঞাসা করে এতে তার কী লাভ হবে। তখন লরি বাধ্য হয়ে তাকে বলে যদি সে সাহায্য করে তাহলে সে তার কাছে ঋণী থাকবে। এই কথা শুনে লোকি একটু আগ্রহী হয় এবং বলে তাহলে সে সত্যিই একটা ফেভার পাবে। লরি তাড়াহুড়া করে বলে সে তার ব্লগ পোস্টটা বদলে দিবে শুধু যদি লোকি তাকে সাহায্য করে। কিন্তু লোকি বলে ব্লগ বদলানোর দরকার নেই, তার অন্য কিছু দরকার আছে। তারপর সে বলে একটু অপেক্ষা করো, আমি 5 মিনিটের মধ্যেই ফিরে আসছি। তারপর সে তার কফি নিয়ে ফিরে আসে, কারণ কফি ছাড়া সে কাজ করতে পারে না। ছাদে লিসা সবাইকে বলছে কেউ কাছে আসলে সে লাফ দিবে। ঠিক তখনই লোকে এসে উপস্থিত হয়, হাতে তার কফি ছিল। সে একেবারে অপ্রত্যাশিতভাবে লিসাকে বলে দাও, লাফ দাও, লাফ দেওয়ার হলে লাফ দিয়ে দাও, কেউ তোমাকে আটকাবে না। সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে লরি। লোকে তখন লিসাকে বলে যদি এমন একটা ছেলের জন্য তুমি তোমার জীবন নষ্ট করতে চাও যে কিনা একজন স্টকার এবং অপরাধী, তাহলে সেটা তোমার নিজের সিদ্ধান্ত। লোকে তাকে তার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের কথা ভাবার জন্য বলে। সে বলে স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছো। লিসা ভীষণ রেগে যায় এবং চিৎকার করে লক্ষ্মীকে বলে তোমার কোনো অধিকার নেই আমাকে বিচার করার, তুমি আমার জীবন সম্পর্কে কিছুই জানো না। ঠিক তখনই সুযোগ পেয়ে লোকজন তাকে ধরে ফেলে। সবকিছু শান্ত হওয়ার পর লরি অবাক হয়ে লোকিকে জিজ্ঞাসা করে সে কি ইচ্ছা করে এমন উল্টো কথা বলেছিল যাতে লিসা লাফ না দেয়। লোকে এক্সপ্লেন করে এটা আসলে একটি সাইকোলজিক্যাল ট্র্যাক, যাকে রিভার্স সাইকোলজি বলা হয়। অনেক সময় এমন পরিস্থিতিতে মানুষকে থামানোর জন্য উল্টোভাবে কথা বলার দরকার হয়, যাতে তার ভাবনার ধারা ভেঙে যায় এবং সে হঠাৎ করে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে। এরপর লোকি লরিকে মনে করিয়ে দেয় যে সে তার কথা রেখেছে, এখন তার পালা। লরি প্রথমে একটু ইগনোর করার চেষ্টা করে।
লোকি তাকে আগের কথাগুলো রেকর্ড শোনায়। লোকি সাহায্য করার বিনিময়ে সে তাকে সাহায্য করবে। শেষ পর্যন্ত লরি তাকে বাধ্য হয়ে জিজ্ঞাসা করে সে কি চায়। লোকি শান্তভাবে বলে সে চায় লরি যেন কিউডি ক্লাবে যুক্ত হয়। এই ক্লাবটি আসলে এক ধরনের ডিটেকটিভ ক্লাব, যেখানে রহস্যময় ঘটনা আর সমস্যার সমাধান করা হয়। কিন্তু লরি এই প্রস্তাব শুনে অবাক হয়ে যায়। তখনই ছাদে একজন লোক আসে আর তাদের বলে নিচে চলে যাওয়ার জন্য। লরি বুঝতে পারে না কেন এত লোকের মধ্যে লোকে তাকে বেছে নিল। তখন লোকি আসল কারণটা জানায়। স্কুলের স্টুডেন্ট কাউন্সিল এই ক্লাবটি বন্ধ করে দিতে চায়, কারণ ক্লাবে আর কোনো মেম্বার নেই। যদি আরেকজন মেম্বার অ্যাড না হয় তাহলে ক্লাব রুমটাও কেড়ে নেওয়া হবে। তাই তার একজন মেম্বারের দরকার। লরি প্রথমে এই ব্যাপারে আগ্রহ দেখায় না। সে বলে এই সমস্যা তার নয়, আর সে কোনো রহস্য সমাধান করার মানুষও নয়। কিন্তু লোকি তাকে মনে করিয়ে দেয় যে সে একবার বলেছিল তাকে সাহায্য করার বিনিময়ে সে তাকে সাহায্য করবে। তারপর লোকি আরেকটি বিষয় বলে, আমি জানি তুমি ব্লগ লেখো এবং লেখালেখিতে তোমার অনেক ভালো দক্ষতা আছে। তাই এই ডিটেকটিভ ক্লাব তোমার দক্ষতা দেখানোর জন্য একটি ভালো সুযোগ হতে পারে। রাতে লরি তার রুমে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। মনে হয় যেন ছাদের ভেতরে বা দেয়ালের মধ্যে কেউ নাড়াচাড়া করছে। লরি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে কোনোভাবে ভয়ে ভয়ে রাত কাটায়। স্বপ্নেও সে লোকিকে দেখে এবং ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়। তারপর রেডি হয়ে সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখনও তার মনে ভয় কাজ করছিল। বাইরে বের হয়ে তার দেখা হয় মার্থার সঙ্গে। সে মার্থাকে গতরাতে ঘটে যাওয়া সকল ঘটনা বলে। তখন মার্থা বলে শুধু সে না, আশেপাশের ভাড়াটেরাও রাতে এই অদ্ভুত শব্দ শুনতে পেয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ বলছিল যে লোকের সাথে যে ইউনিটে লরি থাকে সেখান থেকেই বেশি শব্দ শোনা যায়। তাই অনেক ভাড়াটিয়া বেশি দিন সেখানে থাকতে পারে না। এই কথা শুনে লরি অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর লরি নিজের মনে ভাবতে থাকে এই ঝামেলা আর কতদিন চলবে। সে একই ক্লাসরুমে ঢুকছে, যে রুমটাতে অ্যারন ছিল এবং যে তাকে ফলো করত আর বিরক্ত করত। ক্লাসের পর লরি তার ফ্রেন্ড রোজেটার সঙ্গে কথা বলছিল। রোজেটা তাকে মনে করিয়ে দেয় যে শুক্রবারের মধ্যে একটি ক্লাবে যোগ দেওয়া বাধ্যতামূলক, কারণ এই ক্লাবগুলোর উপর তাদের মোট নাম্বারের 30% মার্ক নির্ভর করে। তাই কোনো ক্লাবে যোগ না দিলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর রোজেটা আইডিয়া দেয় তারা দুইজন একসাথে প্যারানর্মাল ক্লাবে যোগ দিতে পারে। ভূত প্রেত আর অদ্ভুত রহস্য নিয়ে কাজ করা এই ক্লাবটা তার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। এরপর লরি ক্যাম্পাসের মধ্যে হাঁটতে হাঁটতে অনেক নতুন মানুষের সঙ্গে দেখা হয়। কেউ তাকে বিভিন্ন ক্লাবে যোগ দেওয়ার জন্য ডাকছে, কেউ সাইবার ক্লাব, কেউ আবার গার্ডেনিং ক্লাব। পুরো ক্যাম্পাসটাই যেন নতুন সদস্য খোঁজার ব্যস্ততায় ভরে গিয়েছিল। শেষমেশ রোজেটা এসে তাকে টেনে নিয়ে যায় সেই প্যারানর্মাল ক্লাবে, যেখানে সবাই খুব উৎসাহ নিয়ে বলছিল যে তাদের ক্লাব ভূত খোঁজার মতো নানা ধরনের মজার বিষয় নিয়ে কাজ করে। এমনকি কেউ মজা করে বলে তৃতীয় চোখ না থাকলেও সমস্যা নেই, শুধু দুইটা চোখ থাকলে এই ক্লাবে যোগ দেওয়া যাবে। তারপর লরি তার রুমে ফিরে আসে। রুমে ফিরে আসলে সেখানে লোকিকে দেখতে পায়। লোকি টার্গেট করে একটি ছেলেকে তীর মারে। একটুর জন্য সেটি লরির কাছ ঘেঁষে গিয়ে সেই ছবিতে লাগে। তখন লরি তাকে বলে একটু কেয়ারফুলি মারার জন্য। সে বলে তুমি আমার টার্গেট না। লোকি তার ক্লাব নিয়ে চিন্তিত ছিল, কারণ শীঘ্রই তার রুমটা কেড়ে নেওয়া হবে। এই জন্য সে কাজ করার জন্য এই লিভিং রুমকে বেছে নিয়েছে। এরপর লরি সেই ছবির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে লোকি কি রাগের কারণে এই ইনোসেন্ট ছেলেটার ছবি তেমন করছে। কিন্তু লোকি সাথে সাথে বলে এই ছেলেটাকে ইনোসেন্ট বলা যায় না। তার মতে এই ছেলেটা সব থেকে বেশি খারাপ এবং জঘন্য এক ধরনের ছেলে। এমনকি সে লরিকে সাবধান করে দেয়, যদি কখনো করিডোরে এই ছেলের সঙ্গে দেখা হয় তাহলে তার থেকে দূরে থাকাই ভালো। লরি তার কথা ইগনোর করে আর বলে সে ক্লান্ত, তাই সে ঘুমাতে যাচ্ছে। রাতে লরি ঘুমাচ্ছিল, কিন্তু তার মাথায় লোকির সেই কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। যদি সে ক্লাবে যোগ না দেয় তাহলে শীঘ্রই সেই ক্লাব রুমটা কেড়ে নেওয়া হবে। পরের দিন ক্লাসে একজন টিচার জার্নালিজম নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে শুরু করেন। তিনি বলেন একজন সত্যিকারের সাংবাদিক শুধু খবর প্রকাশ করে না, বরং সত্যকে সামনে নিয়ে আসে। কিন্তু শুধু সত্য প্রকাশ করলে হয় না, তার আগে দরকার ভালোভাবে গবেষণা করা, তদন্ত করা এবং সব দিক থেকে বিষয়টাকে বোঝা। এরপর তিনি তাদের একটি কাজ দেন, প্রত্যেক গ্রুপকে এমন একটি বিষয় বেছে নিতে হবে যা তাদের কৌতূহল জাগায়। তারপর সেটার উপর গবেষণা করে উপস্থাপনা করতে হবে। ক্লাসের সবাই তখন নিজেদের গ্রুপ নিয়ে বসে আলোচনা করা শুরু করে। কেউ প্রস্তাব দেয় এআই নিয়ে কাজ করার, কিন্তু তখন জানা যায় অন্য একটি গ্রুপ ইতিমধ্যেই একই বিষয় নিয়ে কাজ করছে। তাদের নতুন কোনো আইডিয়া খুঁজে বের করতে হবে। ঠিক তখনই লরি একটি ভিন্ন আইডিয়া দেয়, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার। সে বলে এই বিষয়টা এখন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিসেন্ট হয়ে যাওয়া কিছু ঘটনার পর, যেমন লিসার সাথে যা ঘটেছিল। মানুষের মেন্টাল হেলথ নিয়ে কাজ করা এই বিষয়টা সবার কাছে অনেক ভালো লাগে, তাই তারা ঠিক করে তারা এই বিষয় নিয়ে কাজ করবে। এরপর দেখা যায় লরি একা বসে খাবার খাচ্ছে।
তখন তার বন্ধুরা সেখানে আসে। তারা আবার তাকে জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত কোন ক্লাবে যোগ দেবে তা ঠিক করেছে কিনা। লরি তখনও সিদ্ধান্ত নিতে পারে না। তারপর তার ফ্রেন্ডরা আবার তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে তাদের সঙ্গে প্যারানর্মাল ক্লাবে যোগ দেয়। এরপর প্যারানর্মাল ক্লাবের সদস্যরা তাদের নতুন নতুন প্ল্যান বলতে শুরু করে। তারা বলে তাদের আসল ভূত স্বীকার করা শুরু করার আগে একটা ড্রাই রান করতে হবে, মানে এমন একটা জায়গা নিয়ে পরীক্ষা করতে হবে যেটা নাকি ভৌতিক বলে পরিচিত। তারা জানায় জায়গাটা খুব কাছেই, মাত্র 3 ব্লক দূরে একটি পুরনো অ্যাপার্টমেন্ট, যেখানে আগে একজন মানুষ থাকতো, কিন্তু অদ্ভুত কিছু ঘটনার কারণে সে সেখানে আর থাকতে পারেনি। লরি এইসব শুনে অ্যাপার্টমেন্টের নাম জিজ্ঞাসা করে। তখন তারা হ্যানসেন অ্যাপার্টমেন্টের নাম বলে, যেটা শুনে লরি চমকে যায়, কারণ এটা সেই অ্যাপার্টমেন্ট যেখানে সে থাকে। কিন্তু বন্ধুদের সামনে সেই বিষয়টা লুকানোর চেষ্টা করে আর বলে ওখানে কোনো ভূত নেই। এরপর আমরা দেখি রাতে লরি বাথরুমে ছিল, তখন অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে বাইরে বের হয়। তখনই তার ধাক্কা লাগে লোকির সঙ্গে, সে নিচে পড়ে যায়। লোকি তাকে তোলার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু সে ধরে না এবং অনেক বেশি রাগ করে আর বলে বাথরুমের মধ্যে সে কিছু শব্দ শুনতে পায়, তাই সাহায্যের জন্য তার কাছে আসছিল। কিন্তু লোকে এসব বিশ্বাস করতে চায় না। সে বলে ভূত বলে কিছুই নেই, হয়তো লরি খুব ক্লান্ত তাই তার এসব কল্পনা। লরি তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা কল্পনা নয়, কিন্তু লোকি মানতে নারাজ। শেষমেশ লরি বলে ওঠে ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম। তারপর লরি নিজের রুমে গিয়ে গভীর চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে কেন সেই কণ্ঠস্বর বারবার তার কাছে সাহায্য চাইছে। সে তো নিজেকে সাহায্য করতে পারছে না, তাহলে সে অন্য কাউকে কিভাবে সাহায্য করবে। সেই সময় সে তার মায়ের কথা মনে করে এবং তার মাকে খুব বেশি মিস করতে থাকে। রাত গভীর হতে থাকলে লরি আবার সেই কণ্ঠস্বর শুনতে পায়। সেই বয়স্ক মহিলার কণ্ঠস্বর বারবার বলছে, লরি আমাকে সাহায্য করো। লরি অনুরোধ করে বলে আমাকে একা ছেড়ে দাও, কিন্তু শব্দটা বারবার তার কানে শোনা যাচ্ছিল। হঠাৎ সে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে, সেই কণ্ঠস্বরের টোন একদম একই রকম, বারবার শোনা যাচ্ছে একইভাবে একই ছন্দে, যেন এটা কোনো মানুষের স্বাভাবিক কথা বলা নয়, বরং কোনো রেকর্ডিংয়ের মতো। তারপর সে ফ্লোরে একটি সিঙ্গেল চুল খুঁজে পায়। তার মনে প্রশ্ন জাগে এই চুলটা কার। তখনই লরি বুঝতে পারে সে যে কণ্ঠস্বর শুনছিল সেটা আসলে কোনো ভূতের নয়, তার খাটের নিচে কেউ একটি ভয়েস রেকর্ডার রেখে চলে গেছে। এরপর সে খুব রেগে লোকের মুখোমুখি হয়। লরি বলে লোকি ঠিকই বলেছিল, এই অ্যাপার্টমেন্টে কোনো ভূত নেই, কিন্তু সে যে বয়স্ক মহিলার কণ্ঠস্বর শুনছিল সেটা আসলে লোকেরই কাজ। লরি প্রমাণ দেখায়, সে মেঝেতে একটা চুল পেয়েছে, যেটা মাত্র 2-3 ইঞ্চি লম্বা। সেটা তার চুল নয়, টিটা মার্থারও নয়। তাই লরি বুঝে যায় এটা লোকির চুল। এর মানে লোকি তার রুমে ঢুকে বিছানার নিচে টেপ রেকর্ডার লুকিয়ে রেখেছিল। সে আরও বলে লোকি নিজের কণ্ঠে এসব কিছু রেকর্ড করে সেটাকে এমনভাবে বদলে দিয়েছে যাতে সেটা একজন বয়স্ক মহিলার কণ্ঠস্বরের মতো শোনা যায়। এই সব কিছু শুনে লোকি হঠাৎ হাততালি দিয়ে বলে ব্রাভো। সে স্বীকার করে যে লরি খুব দ্রুত সব কিছু বুঝে ফেলেছে। এমনকি সেটাও বলে যে চুলটা ইচ্ছে করে সে সেখানে রেখে গিয়েছিল, যেন লরি সেটা খেয়াল করতে পারে এবং পুরো বিষয়টা যুক্তি দিয়ে বের করতে পারে। আসলে এটা ছিল একটা টেস্ট। লোকি জানতে চেয়েছিল লরি এই অ্যাপার্টমেন্টে থাকার যোগ্য কিনা। তার মনে হয় লরির অবজারভেশন অ্যাবিলিটি খুব ভালো। টেস্টের রেজাল্ট হিসেবে লোকি তাকে নিশ্চিত করে বলে যে তুমি আমার ক্লাবে যোগ দেওয়ার জন্য একজন উপযুক্ত মানুষ। লরি এতে খুব বেশি বিরক্ত হয়ে যায় আর বলে সে অন্য কোনো সাহায্য করতে পারবে, কিন্তু ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে কোনো কথা বলতে চায় না। তখনই লোকি তার ফোন বের করে একটি ছবি দেখায়। ছবিটা দেখে লরি আরও বেশি বিরক্ত হয়ে যায় এবং বলে ওটা ডিলিট করার জন্য, আর বলে পারমিশন ছাড়া এভাবে ছবি তোলার মানেই বাকি। লোকি তাকে হুমকি দেয় যদি সে তার কথা না শুনে তাহলে এই ছবি সে পাবলিক করে দিবে। লরি বুঝতে পারে লোকি তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, যদিও সে রেগে বলে যে ছবিটা পোস্ট করে দাও, এতে তার কোনো কিছুই আসে যায় না। পরের দিন আমরা দেখি লোকির খোঁজে লরি তার অফিসে যায়। সেখানে লোকি ছিল না, কিন্তু তার ল্যাপটপটা ওপেন করা ছিল। তখন লরি একটা ইমেল পড়া শুরু করে। ইমেলটি রিয়া নামে একটা মেয়ের উদ্দেশ্যে ছিল, যেখানে লোকি তার একাকিত্ব আর একঘেয়েমি জীবনের কথা লিখেছে। লরি যখন এসব কিছু পড়ছিল লোকি সেখানে চলে আসে আর বলে কারো মেইল এইভাবে পড়া তার প্রাইভেসি নষ্ট করা। লরিও পাল্টা জবাব দেয়, সে বলে পারমিশন ছাড়া আমার রুমে ঢুকে আমার ফটো তুলেছ, তখন প্রাইভেসি কোথায় ছিল। তারপর লোকি আর কোনো কিছু না বলে তাকে কিউডি ক্লাবে যোগ দেওয়ার জন্য ফর্ম দেয় আর লরির ফটো ডিলিট করে দেয়। এরপর সে লরিকে তাদের ক্লাবের মিশন সম্পর্কে বলে, সত্য উদ্ঘাটন, যুক্তি এবং টিমওয়ার্কের মাধ্যমে কেস সলভ করা এবং মানুষের সেফটি নিশ্চিত করা। লরিকে দায়িত্ব দেওয়া হয় ক্লায়েন্টের রিকোয়েস্ট কালেক্ট করা, তদন্ত চলাকালীন ধারণা দেওয়া আর সব কিছু নোট করা। লোকি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে বলে যে যেহেতু লরি দ্বিতীয় সদস্য তাই সে হবে ভাইস প্রেসিডেন্ট। তবে এখন তারা ক্লায়েন্টের জন্য অপেক্ষা করবে। লরি রোজেটার সঙ্গে গল্প করছিল।
রোজেটা কিউডি ক্লাবে যোগ দেয়নি। এরপর তারা ক্লাসে যাচ্ছিল। তখন দেখে সবাই তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে। লরি বুঝতে পারছিল না কি হয়েছে, যে এত স্টুডেন্ট ভিড় করেছিল। সে সামনে যেয়ে দেখে একজনের মার্ডার হয়েছে। আমরা দেখি ভেতরে ভিকটিমদের সঙ্গে লোকে ছিল। এটাই হলো এই ক্লাবের প্রথম অফিসিয়াল কেস। মার্ডার হওয়া দেখে লরি অনেক বেশি ভয় পেয়ে যায়। স্যাররা সবাইকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলছিলেন, আর এলাকা খালি করা হচ্ছিল। ঠিক তখনই লোকি লরিকে নিয়ে ঢুকে পড়ে একদম ক্রাইম সিনে। লরি অবাক হয়ে বলে এখানে ঢোকা তো নিষেধ, কিন্তু লোকি শান্তভাবে জানায় তারা শুধু স্টুডেন্ট না, তারা ক্যাম্পাসে পুলিশের কনসালটেন্ট হিসেবে কাজ করছে। এরপর সেখানে পুলিশের চিফ আসে। লোকি আর চিফের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল যে তার আগে থেকে একজন আরেকজনকে চেনে। লোকি লরিকে পরিচয় করে দিতে চাইলে লরি সামনে থেকে নিজের পরিচয় দেয়। লোকি লরিকে বলে দাঁড়িয়ে না থেকে কাজ শুরু করতে, যা কিছু ঘটেছে সব কিছু লিখে রাখতে, কারণ এটাই তার দায়িত্ব। চিফ তখন কেসের ডিটেলস বলতে শুরু করে। ভিকটিমের নাম আইজ্যাক। সে ল্যাব ক্লাবের প্রেসিডেন্ট। তার শরীর এখনও গরম, মানে অল্প কিছুক্ষণ আগে তাকে খুন করা হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে একাধিকবার ছুরি দিয়ে মারা হয়েছে আর অতিরিক্ত রক্তক্ষরণ। আরও গুরুত্বপূর্ণ একটি ক্লু হলো ভিকটিমের ফোনটি দেহ থেকে অনেক দূরে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে হয়তো সাহায্যের জন্য কাউকে কল করেছিল, কিন্তু খুনি সেটা দেখে ফোনটা লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে। ফোনটা এখন ফরেন্সিকে যাবে। সে শেষ কাকে কল বা মেসেজ করেছিল সেটা জানার জন্য। ঠিক তখনই লোকের চোখে পড়ে মেঝেতে রক্ত দিয়ে কিছু লেখা। প্রথমে মনে হয় হয়তো এটা খুনির নাম, কিন্তু ভালোভাবে দেখলে বোঝা যায় এগুলো আসলে কারো নাম বা অক্ষর না, বরং কিছু নাম্বার। 32101416। লোকে ধারণা করে মৃত্যুর আগে ভিকটিম এই নাম্বারগুলো লিখে গেছে খুনির পরিচয় বোঝানোর জন্য। সরাসরি নাম না লিখে কোড ব্যবহার করেছে, কারণ সে হয়তো বুঝেছিল খুনি আবার ফিরে আসতে পারে আর নিজের নাম দেখে ফেলতে পারে। লরি ভাবে হয়তো এই সংখ্যাগুলো কোনো নামের অক্ষরের সঙ্গে মিলেছে, কিন্তু লোকি বলে সে এটা ভেবেছে, কিন্তু কোনো অক্ষরের সঙ্গে মিলছে না। এরপর ফোনে পাওয়া ক্লু আসে। আইজাক মারা যাওয়ার আগে তার ফোন থেকে তিনজনকে একই মেসেজ পাঠিয়েছে। মেসেজটা এরকম ছিল, আমি জানি তুমি কি করেছো। যদি না চাও অন্যরা জানুক, তাহলে লাঞ্চ টাইমে ল্যাবে দেখা করো। এটা দেখে বোঝা যায় আইজাক কারো একটা সিক্রেট জেনে ফেলেছিল। আরও অবাক করার বিষয় হলো ফোনে আইজাক ছাড়া আর কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, মানে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছিল যে এই মেসেজগুলো সেই পাঠিয়েছিল। তারা লজিক্যালি ভাবে যাদেরকে এই মেসেজ পাঠানো হয়েছিল তাদের মধ্যে একজন খুনি। এই তিনজনের নাম শোনার পর লোকি হঠাৎ বলে বসে সে বুঝে গেছে কে খুনি। এটা শুনে সবাই অবাক। লরি বলে মাত্র কয়েক মিনিট আগে তারা ক্রাইম সিনে এসেছে। এখানে লোকি সরাসরি নাম বলে না, সে বলে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদের সঙ্গে কথা বলতে চায়। তারপর লোকি রুমে থাকা বাকি জিনিসগুলো পর্যবেক্ষণ করছিল। তখন লরি এবং চিফ একসঙ্গে কথা বলছিল। চিফের সঙ্গে কথা বলতে গিয়ে সে জানতে পারে লোকি আগে এমন ছিল না। সে অনেক বেশি সিম্পল আর ফ্রেন্ডলি মানুষ ছিল, কিন্তু একটা ঘটনার পর, বিশেষ করে তার আগের অ্যাসিস্ট্যান্ট তাকে ছেড়ে যাওয়ার পর সে এরকম হয়ে গেছে। মানুষের সঙ্গে দ্রুত বজায় রেখে চলে। এসব শুনে লরি বুঝতে পারে লোকে এরকম অদ্ভুত বিহেভিয়ার কেন করছিল, আর সে ভাবে হয়তোবা রিয়া ওই মেয়েটির জন্য সে এসব কিছু করছে। এরপর আমরা দেখি সন্দেহ করা সেই তিনজনকে হাজির করা হয়, যাদের নাম জেনেসিস, হ্যান্ডি আর জন। তারা সবাই একই ক্লাবের অফিসার ছিল, আর আইজাক ছিল তাদের প্রেসিডেন্ট। তাদেরকে যখন জানানো হয় আইজাককে খুন করা হয়েছে, তখন তাদের প্রত্যেকের আলাদা আলাদা রিয়াকশন ছিল, আর এখান থেকে শুরু হয় আসল মাইন্ড গেম। তারপর তারা স্বীকার করে তারা মেসেজটা পেয়েছিল, কিন্তু কেউ সেটাকে সিরিয়াসলি নেয়নি। কেউ বলে ভুলে গেছে, কেউ বলে বুঝতে পারেনি, আবার কেউ বলে রিপ্লাই দেয়নি। কিন্তু লোকি সরাসরি বলে তাদের মধ্যে একজন অবশ্যই মিথ্যা বলছে। তারা একটু রেগে যায়, এত বড় অভিযোগ তাদের শুধু মেসেজের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে। কিন্তু লোকি একদম কনফিডেন্ট, সে জানে আসল সত্য বেরিয়ে আসবে তাদের কথা বলার মাধ্যমেই। তারপর সে তাদের জেরা করতে শুরু করে। লোকি জানতে চায় খুনের সময় দুপুর 12টা থেকে 1টার মধ্যে তারা কোথায় ছিল। প্রথমজন বলে সে ওয়াশরুমে ছিল, কিন্তু সমস্যা হলো এটার কোনো প্রমাণ নেই, কারণ কেউ তাকে দেখেনি। আরেকজন বলে সে ছাদে বসে সিগারেট খাচ্ছিল, আরেকজন বলে সে বই পড়ছিল। মানে তিনজনই নিজেদের মতো করে গল্প বানিয়ে বলছিল। এসব শুনে লরি একেবারে কনফিউজড হয়ে যায়, কে সত্য বলছে কে মিথ্যা বলছে কিছুই বুঝতে পারছে না। লোকি তাকে সরাসরি বলে শুধু দেখলেই হবে না, ভাবতে হবে, কারণ ভবিষ্যতে এই ধরনের কেস আরও আসবে। এরপর লরি তার মাথা খাটানো শুরু করে, আর ঠিক তখনই একটা ছোট জিনিস তার মাথায় আসে, স্কুলের বেল। সে খেয়াল করে আজ ব্রেকের সময় কোনো বেল বাজেনি, মানে বেলটা নষ্ট ছিল। তারপর লরি আবার তিনজনকে একসাথে ডেকে একটি সিম্পল প্রশ্ন করে, তোমরা কেউ কি স্কুল বেলের শব্দ শুনেছো? কারণ যদি কেউ বলে আজকে সে বেলের শব্দ শুনেছে, তাহলে সে মিথ্যা বলছে, কারণ আজ তো কোনো বেলই বাজেনি।
তখনই জেনেসিস বলে উঠে সে শব্দ শুনতে পেয়েছে, আর বলে অনেক জোরে শব্দ ছিল। বাকি দুইজন যেহেতু শব্দ শুনতে পায়নি, তার মানে তারাই খুনি। এখানে আসলে খুনি নিজের ফাঁদে নিজে ধরা পড়েছে। এরপর লোকি সেই রক্ত দিয়ে লেখা কোডটা ব্যাখ্যা করে। 10, 14 আর 16 এই সংখ্যাগুলো পর্যায় সারণীর মৌলগুলোর পারমাণবিক সংখ্যা। জার্মেনিয়াম, নিয়ন, সিলিকন আর সালফার এগুলোর সংকেত নিয়ে দাঁড়ায় GENESIS, মানে জেনেসিস। ভিকটিম নিজেই শেষ শক্তি দিয়ে খুনির নাম কোড করে রেখে গিয়েছিল। সব কিছু মিলে যায় আর জেনেসিসই হয় আসল খুনি। কিন্তু সে চিৎকার করে বলে এটা একটা ফাঁদ, কেউ তাকে ফাঁসাচ্ছে। কিন্তু তার জামায় রক্তের দাগও পাওয়া যায়, আর সেখানেই তার মিথ্যা পুরোপুরি ভেঙে যায়। পুলিশ তাকে নিয়ে যেতে চায়, আর এখানে আসে আরও একটা বড় টুইস্ট। হঠাৎ জেনেসিস অসুস্থ হয়ে পড়ে। সবাই বুঝে ওঠার আগেই সে মারা যায়। যে ছেলেটা খুনি হিসেবে ধরা পড়লো সে নিজে হঠাৎ করে মারা গেল, এবং কিভাবে মারা গেল সেটা কেউ বুঝতেই পারলো না। তারপর লোকে আরেকটা জিনিস বুঝতে পারে, এই কেসটা যতটা ছোট মনে হচ্ছে আসলে তার চেয়ে অনেক বড়। কেমিস্ট্রি ল্যাব থেকে কিছু কেমিক্যাল চুরি হয়েছিল, আর সম্ভবত জেনেসিস ওগুলো কারো কাছে বিক্রি করেছিল, আর আইজ্যাক সেটা ধরে ফেলেছিল বলেই তাকে খুন করা হয়েছে। এরপর আমরা দেখি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নিজেই চিফকে বলে এই ঘটনা যেন বাইরে না যায়, মিডিয়াতে না পৌঁছায়। এখানে পরিষ্কার হয়ে যায় কিছু একটা বড় লুকানো হচ্ছে। কেসটা অফিসিয়ালি শেষ হয়ে যায়। তারপর আমরা দেখি লরি তার ব্লগে এই কেসটা সম্পর্কে পোস্ট করে, আর অনেক বেশি ভালো রেসপন্সও পায়। এত ভালো রেসপন্স পেয়ে সে অনেক বেশি খুশি হয়ে যায়, আর লোকির কাছে যায় এই বিষয়ে বলার জন্য। কিন্তু গিয়ে দেখে লোকি স্ট্যাচুর মতো বসে আছে, কথা বললে কোনো রেসপন্স করছে না। তখনই আমরা দেখি টিটা মার্থা সেখানে আসে রাতের খাবার নিয়ে, আর লোকিকে দেখে বলে এভাবে কেন বসে আছে। লরি বলে আমি জানি না। তখন টিটা মার্থা তাকে মজা করে বলে তুমি কি তাকে রিজেক্ট করেছো নাকি। তারপর বলে আমি আগেও তাকে এভাবে বসে থাকতে দেখেছি, স্ট্যাচুর মতো বসে একটা মেয়ের নাম বারবার বলছিল, হয়তো বা ব্রেকআপের থেকেও খারাপ কিছু ছিল। এরপর মার্থা তাকে একটি গুড নিউজ শোনায়, নেক্সট উইকে তার বাবা তার সঙ্গে দেখা করার জন্য আসছে। যেটা শুনে লরি খুব একটা খুশি হয় না। সে মার্থাকে খাবার দেওয়ার জন্য থ্যাংক ইউ জানায়। মার্থা চলে যাওয়ার পর লরি লোকিকে তোলার চেষ্টা করে এবং জোরে একটি ধাক্কা দেয়। লোকি হঠাৎ জেগে ওঠে আর বলে কয়টা বাজে। সে বলে আবার আমি ঘুমিয়ে আমার সময় নষ্ট করলাম। লরি জিজ্ঞাসা করে তুমি চোখ খোলা রেখে ঘুমাতে পারো। লোকি বলে হ্যাঁ। সে স্কিল শিখেছে যাতে ক্লাসে স্যাররা বুঝতে না পারে সে ঘুমিয়ে আছে না জেগে আছে। লরি বলে আমি ভেবেছিলাম তুমি এম সম্পর্কে চিন্তা করছো। বলে রাখি এম এমন একজন ব্যক্তি যে হয়তো বা এইসব ক্রাইমের মাস্টারমাইন্ড। পরদিন যখন লরি স্কুলে যায় সবাই গতকাল মার্ডার হওয়া দুজনের জন্য কাঁদছিল। লরি বলে এটা অন্যায়। আইজ্যাক শুধু সত্য জানতে চেয়েছিল, বিনিময়ে তার প্রাণ গেল। তদন্তে জানা যায় জেনেসিস স্কুলের ল্যাব থেকে চুরি করা কেমিক্যাল গোপনে বিক্রি করেছিল, আর বিভিন্ন নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হয়েছিল। আর তাকে এমনভাবে হত্যা করা হয় যাতে সে আর কোনো কিছু বলতে না পারে। তার শরীরে একটি শক্তিশালী প্যারালাইটিক্যাল ড্রাগ পাওয়া যায়, যা প্রমাণ করে সে আসল অপরাধী নয়, বরং কোনো বড় খেলার একটা অংশ মাত্র। এরপর ম্যাগি নামে এক রহস্যময় মেয়ে লরির কাছে আসে এবং তাকে সতর্ক করে দেয় যে লোকের কাছাকাছি থাকলে তার জীবন বিপদে পড়তে পারে। সে ইঙ্গিত দেয় আগে এমন কিছু ঘটেছে, একজন আগের সদস্যের সাথে খারাপ কিছু হয়েছিল। লরি বলে যেমনটা ভাবছো তেমন কিছু না, লোকি আর আমার মধ্যে কোনো রিলেশনশিপ নেই, আমি শুধু তার ক্লাবের মেম্বার। তারপর লরি লোকের অফিসে আসে। লোকি খেয়াল করে লরি কিছুটা চিন্তায় ছিল, তাই জিজ্ঞাসা করে কিছু হয়েছে কিনা। লরি বলে আজকে একটি মেয়ে তাকে ওয়ার্নিং দিয়েছে, বলেছে কিউনি ক্লাব ছাড়ার জন্য। পরে লোকি বলে আমি ভেবেছিলাম আমার ভাই। লরি বলে তোমার ভাইও আছে, এখন বলো না তার নাম থর। লোকি বলে তার নাম থর। এটা শুনে লরি অবাক হয়ে যায়, কারণ নামটা একদম সুপারহিরোর মতো। এরপর নতুন একটি কেস আসে। ম্যাডোনা নামে এক মেয়ে তাদের কাছে সাহায্য চাইতে আসে। তাদের ইউনিভার্সিটির পেজে তার নামে একটি অ্যানোনিমাস পোস্ট করা হয়েছে, যেখানে তার ব্যক্তিগত বিষয় নিয়ে বাজে কথা বলা হয়েছে। যেখানে বলা হচ্ছিল যে সে তার সৌন্দর্য ইউজ করছে নেক্সট স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন জেতার জন্য। ম্যাডোনা সন্দেহ করে তার 3জন ফ্রেন্ডের মধ্যে যে কোনো একজন এই তথ্য ফাঁস করেছে, কারণ সে মাত্র এই 3 ফ্রেন্ডকে এই বিষয়ে বলেছিল। লোকে তাকে কৌশল শেখায় প্রতিটি বন্ধুকে সিক্রেট বলার জন্য, তবে প্রত্যেকটা ফ্রেন্ডকে ভিন্ন ভিন্ন সিক্রেট বলতে হবে। যেমন প্রথম বন্ধুকে বলবে সে লাল কালার পছন্দ করে, দ্বিতীয় জনকে নীল কালার, আর লাস্টের জনকে সবুজ। আর যে কালার সম্পর্কে গ্রুপে পোস্ট করা হবে সে বুঝতে পারবে সেই ফ্রেন্ডই এসব কিছু করেছে। ম্যাডোনা তার কথা বুঝতে পারে এবং থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। রাতে লরি এবং লোকি একসঙ্গে বসেছিল। লরি তাকে জিজ্ঞাসা করে হঠাৎ ম্যাডোনার প্রতি তোমার কনসার্ন কীভাবে তৈরি হলো। লোকি বলে যখন সে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশনের কথা মেনশন করেছে, তার পপুলারিটি যে কোনো কারোর জন্য হুমকি, যে কিনা তার এগেনস্টে স্টুডেন্ট কাউন্সিলে দাঁড়াবে। তার অপোনেন্ট খুবই চালাক মাইন্ডের একজন মানুষ, যে কিনা তার ফ্রেন্ডদের ইউজ করছে তাকে দুর্বল করার জন্য।
লোকি বলে ফ্রেন্ডশিপ হলো দুইমুখী তলোয়ার, যার কারণে আমার কোনো ফ্রেন্ড নেই। লরি বলে তোমার কোনো ফ্রেন্ড নেই, এই কারণে কি তুমি ফ্রেন্ডদের বোঝা মনে করো? লোকি শান্তভাবে বলে যখন তুমি কোনো ফ্রেন্ড বানাও, তুমি নিজেকে দুর্বল হওয়ার পারমিশন দাও, আর তারা এই দুর্বলতার সুযোগ নেয়। পরের দিন ম্যাডোনা গুড নিউজ নিয়ে অফিসে আসে। সে লোকের বলা কথা মতো সবকিছু করেছে এবং শেষ পর্যন্ত খুঁজে বের করতে পেরেছে যে তার ফ্রেন্ড জেরাল্ডিন তাকে ব্ল্যাকমেইল করছিল। জেরাল্ডিন স্বীকার করে তাকে চাপ দেওয়া হয়েছিল, কারণ কেউ তার পার্সোনাল ছবি ফাঁস করার হুমকি দিয়েছিল। ম্যাডোনা বলে সে তার ফ্রেন্ডের সাথে সব ফ্রেন্ডশিপ শেষ করে দিয়েছে আর বুঝতে পেরেছে বন্ধুরা আসলে বন্ধু নয়, কাউকে বিশ্বাস করা যাবে না। লোকি তাকে বলে এই উইক আমরা একটি কেস সলভ করেছি। লরি বলে বাড়িতে গিয়ে সে আপডেট দিয়ে দিবে। এরপর লরি ওয়াশরুমে যায়, তখনই ম্যাগি সেখানে চলে আসে আর বলে দেখে মনে হচ্ছে তুমি তার কোম্পানি এনজয় করছো। ম্যাগি বলে লোকি সম্পর্কে তোমাকে দুইটা বিষয় বলছি, যা জানার পর তুমি ডিসিশন নেবে। তুমি এই ক্লাবে থাকবে নাকি নিজের প্রাণ নিয়ে পালাবে। তুমি কি লোকির ফেভারিট সং কি সেটা জানো? সে বলে একটি সং আছে যেটা তুমি লোকির সামনে গাইবে। আমরা দেখি রাতে খাবার টেবিলে লরি সেই মেয়ের কথা অনুযায়ী কাজ করে আর টুইঙ্কেল টুইঙ্কেল রিদমটি গাওয়া শুরু করে। লোকে একটু রাগ করে, তার দিকে তাকায় আর বলে স্টপ ইট। এক পর্যায়ে লোকে রাগ করে চিৎকার করে আর তাকে থামতে বলে। লোকি লরিকে বলে তোমাকে কি কেউ বলেছে আমি এই গানটা কতটা ঘৃণা করি, যার কারণে তুমি গাইছো? যখন আমি এটা শুনি মনে হয় হাজারো চাকু আমার কানে মারা হচ্ছে, এটা অনেক বেশি পেইনফুল। লরি লোকির হাত ধরে সত্যিটা জানতে চায়। লোকি চিৎকার করে দাঁড়িয়ে বলে ঠিক আছে, তুমি সত্যি জানতে চাও? যখন আমি এই গানটি শুনি অতীতের সব মেমোরি আমার সামনে চলে আসে, মেমোরি যেগুলো থেকে আমি পালাতে চাই, ভুলতে চাই। তখন আমি তাকে আমার সামনে দেখতে পাই, যার জীবন নেই আর আমি কোনো কিছু করতেই পারিনি, শুধু এই গানটি শুনছিলাম। সে আমার একমাত্র ফ্রেন্ড ছিল, সে মারা গেছে। নামের সেই ব্যক্তিটি এসব কিছুর পেছনে ছিল। লোকি সেখান থেকে চলে যাচ্ছিল, যাওয়ার সময় পেছন থেকে লরি আবার জিজ্ঞাসা করে তোমার সেই ফ্রেন্ড কি রিয়া? কিন্তু লোকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। লরি চিন্তায় পড়ে যায়, কেন সে ম্যাগির অ্যাডভাইস নিতে গেল। এখন লোকি তাকে কোনোদিনও মাফ করবে না। পরদিন সকালে লরি আবার ক্ষমা চায়। লোকি তাকে ইগনোর করে আর বলে আমার এক্স রুমমেট হয়তো সঠিক বলেছিল, এখানে ভূত আছে, যে কিনা আমার নাম ধরে ডাকছে, কিন্তু আমি তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। পরে আমরা দেখি ক্লাবের অফিসে লোকি লরিকে বোঝানোর চেষ্টা করছিল যাতে তার সঙ্গে কথা বলে। লোকি কফি আনতে বাইরে চলে যায়। লরি মন খারাপ করে হাঁটছিল, তখনই ক্লিনের কিছু জিনিস নিয়ে একজন স্টাফ তার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই লোকটা তার মুখে রুমাল ধরে তাকে অজ্ঞান করার চেষ্টা করে। লরি পালানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এবং অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে লোকি যখন কফি নিয়ে ফিরে তখন একটি নোট দেখতে পায় যেখানে লেখা ছিল লরি আমাদের কাছে, আর অপোজিটে এম লেখা একটা লেটার সাইন ছিল, যেটা দেখে লোকে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এর মাধ্যমে আজকের এপিসোড শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।